गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाते परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार। आज 5 सेप्टेम्बर महान शिक्षक दिवस। स्वाधीन भारतेर प्रथम उपराष्ट्रपति एवं परवर्तीते राष्ट्रपति डॉक्टर सर्वपल्ली राधाकृष्णनेर जन्मदिन। ए उपलक्षे आज देशव्यापी उद्यापित होच्छे शिक्षक दिवस। प्रति बछरই पालित হয়। तो एबारे এই শিক্ষক দিবসটা কি বার্তা নিয়ে আসছে আমাদের জন্য? আজকের দিনে প্রযুক্তিগত নির্ভর শিক্ষকতা শিক্ষাদান অধিকাংশ ক্ষেত্রে প্রযুক্তিকে হাতিয়ার করে চলছে। সেখানে শিক্ষকতাটা আজকের দিনে একটি প্রত্যাহ্বানের সম্মুখীন। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আজকে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম দত্ত এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জু এন্দো। আমি তাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টা উঠে আসছে আজকের দিনে সেটা হচ্ছে গিয়ে শিক্ষকতার প্রত্যাহ্বান। আজ তো সেখানে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের পরম্পরাগত শিক্ষা শুরু হয়েছিল গুরুকুল প্রথা থেকে। তারপর সেটা পরিবর্তিত হতে হতে ক্লাসরুম শিক্ষা ব্যবস্থায় আসে। তো এই নিয়ে আমি প্রথমে চাইব আমাদের দিদি অঞ্জুদির কাছে একটু এই সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। তারপরে আমরা এগিয়ে যাব, আলোচনা যত এগিয়ে বিষয় আরও বিষয়ান্তরে যাব। দিদি বলুন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ 5 সেপ্টেম্বর। আজকে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো তিনি দার্শনিক রাষ্ট্রপতিও ছিলেন, দার্শনিক শিক্ষকও ছিলেন। প্রথম যখন তার জন্মদিন তখন দেশ জুড়ে একটা আলোড়ন পড়ল যে কীভাবে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপিত হবে। তখন তিনি বললেন যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক, কাজেই এই দিনটি রাষ্ট্রপতির জন্মদিন হিসাবে পালিত না হয়ে শিক্ষক দিবস হিসাবে পালিত হোক। সেই 1962 থেকে আজ 62 বছর এই শিক্ষক দিবস পালিত হয়ে আসছে এক সমস্ত দেশ জুড়ে। তো এই শিক্ষক দিবসে আজকে তাকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করছি এবং এই যে তাকে সুন্দরভাবে শ্রদ্ধা জানানোর একটা অবকাশ, একটা মুহূর্তে আমরা দাঁড়িয়েছি সবাই। এখানে খুবই আনন্দের কথা যে আজকে তাকে আমরা স্মরণ করব, কিছু কথা জানব। যদিও আজকের আলোচ্য বিষয় যেটা, সেটার থেকেও তার শিক্ষা চিন্তাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যেত, কিন্তু তার আলোচ্য বিষয়টা যখন রয়েছে প্রাসঙ্গিকতাকে না এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের দরকার। তাই আমাদের পরবর্তী কিভাবে আমরা করব সেটা তার শিক্ষা চিন্তা নিয়ে এখন না আলোচনা করে এগিয়ে যাব। তো গুরুকুল, আমাদের যে রাহুল বলেছে শুরুতে যে গুরুকুল সিস্টেম দিয়ে শুরু হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। তো গুরুকুল সিস্টেমে যেমন গুরু শব্দের অর্থ গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ প্রকাশ। অন্ধকার থেকে প্রকাশের আলোতে যিনি আমাদের নিয়ে আসেন তিনি গুরু। কাজেই এই গুরুকে কিভাবে আজকে আমরা সবাই তাকে স্মরণ করব সুন্দরভাবে তার কথায়, সেটাই আজকে বড় কথা। এবং সবচেয়ে বড় যেটা, যে এই দিনটি জাতীয় শিক্ষক দিবস। কাজেই
গুরুকুল সিস্টেমে যাওয়ার যে কতগুলো কথা, গুরু কিভাবে গুরু শিক্ষা দিতেন এবং ছাত্র কিভাবে উদ্বোধিত হতো, অনুপ্রাণিত হতো। কারণ গুরুর গৃহে থেকেই শিক্ষার সমস্ত কিছু হতো। সেখানে অনাড়ম্বর অথচ আত্মিক শিক্ষার বিকাশের ব্যবস্থা ছিল। ছাত্ররা গুরুগৃহেই থাকতো প্রথম, এবং তারপর তারা আস্তে আস্তে গুরুর সঙ্গে এমনভাবে মিলে যেত, তারা এই যে আজকের দিনে অত্যাধুনিক যুগে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থায় যে উপকরণগুলো, সেইগুলো কিন্তু ছিল না তখন তাদের মধ্যে। সেই আশ্রমের মধ্যেই তো কাজেই চাটাই, মাদুর, ওইগুলোই উপকরণ। আশেপাশের যে গাছপালা, প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতিকে জানা, প্রকৃতির বিজ্ঞান, সেই জায়গাটা থেকেই পরিমার্জিত হতে হতে গিয়ে ক্লাসরুম শিক্ষায় আসছে। তো সেই জায়গা এখন আমি গৌতমদার কাছে যাচ্ছি যে আজকে দিদি যে জায়গাটার যে প্রথম দিকে যে ব্যাপারটা বললেন, সেখান থেকে ক্লাসরুম শিক্ষা আমরা এলাম, যার ধরুন এর পরবর্তীতে যে জায়গাটা, যে প্রত্যাহ্বানের জায়গাটা, যে প্রযুক্তি নির্ভর শিক্ষকতা, যেমন আজকে স্মার্ট ক্লাস শুরু হয়েছে বেশ কয়েক বছর থেকে। সেখানে শিক্ষক নেই, বড় টিভি স্ক্রিনের মধ্যে শিক্ষা দান চলছে, এখানে একজন শিক্ষক সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন। আর পরবর্তীতে আমরা যখন করোনাকালে কোভিড-19 ওই সময়টাতে যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন আমরা দেখলাম যে পড়ুয়ারা বাচ্চা থেকে বড় করে সবাই যারা করছে, তা বাড়িতে মোবাইলে ওরা অনলাইন ক্লাস করছে। আর এর পরবর্তীতে এখন যেটা সবচেয়ে আরেকটা চ্যালেঞ্জের হচ্ছে, সেটা হচ্ছে এআই টেকনোলজি, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ব্যাপারগুলো এখন কিন্তু সশরীরে শিক্ষকের শিক্ষাদানের পাশাপাশি এই জিনিসগুলো আসছে। তো এই নিয়ে আপনি একটু যেহেতু আপনি দীর্ঘ বছর নার্সিং স্কুলে শিক্ষকতা করেছেন, এই ব্যাপারে আপনার একটু অভিজ্ঞতা। এই ব্যাপারটা আমার মনে হয় মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু তার পটভূমিটা একটু উল্লেখ করাটা দরকার। কারণ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে থাকার পর ভারতের শিক্ষা ব্যবস্থায় যে ঔপনিবেশিক আদলটা তৈরি হয়েছিল, 47-এর পর সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতের ছেলেমেয়েরা যাতে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে, সেই চিন্তাটা একেবারে স্বাধীনতার লগ্নেই শুরু হয়ে গেছিল। এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো আসবে, যে প্রত্যাহ্বানগুলো আসবে, সেইটা মাথায় রেখে তৎকালীন রাষ্ট্রকর্তারা আজকে যাকে আমরা স্মরণ করে অনুষ্ঠান শুরু করলাম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকে দিয়েই প্রথম শিক্ষা কমিশনটা তৈরি হলো। সেটা 1948 সালের কথা। এবং তিনি মোটামুটি একটা রূপরেখা তৈরি করলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার আদলটা কী হবে। পরবর্তী সময়ে দেখা গেল যে একটা গুরুত্বপূর্ণ ধাপ 1964-তে কোঠারি কমিশন। এই কোঠারি কমিশনে এসে বলল যে শিক্ষাটাকে যদি আরও মনোগ্রাহী করতে হয়, মানবিক করতে হয়, ভবিষ্যতের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে ত্রিভাষা সূত্র সামনে রেখে তার পাঠ্যক্রমগুলো বিন্যাস করতে হবে। এবং সেই ত্রিভাষা সূত্রের আদলটা এখনও কিন্তু রয়েছে। পরবর্তী সময়ে ভারত সরকার, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, পরিকল্পনা কমিশনের যারা নীতি নির্ধারক, সবার পরামর্শে অনেকগুলো আরও কমিশন, কমিটিগুলো হয়েছে এবং প্রত্যেকটারই তার বিষয় আলোচ্যসূচি ছিল, বিষয় ছিল যে কিভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াতে পারে। এবং আরেকটু যদি সরে আসি, তাহলে দেখা গেল যখন বর্তমান সরকারের আমলে 2020-তে নতুন একটা শিক্ষানীতি প্রণয়ন হলো, তখন পৃথিবীটা বদলে গেছে, তার আদল বদলে গেছে, তার ফর্ম সব চেঞ্জ হয়ে গেছে। অন্তর্জালীয় যে ব্যবস্থা, যাকে আমরা বলি ডিজিটাল, এইগুলো এসে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে এসে গেছে। তো আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, সেই পরম্পরায় দাঁড়িয়ে
এই পরিবর্তনের সঙ্গে আমরা কিভাবে তাল মিলিয়ে চলবো সেই কথাগুলো এই নূতন শিক্ষানীতি বা নীতির যে নির্দেশিকায় সেগুলো আলোচিত হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং সেখানে এইটা মাথায় রাখা হয়েছে যে যে ডিজিটাল সিস্টেম যেগুলা, অন্তর্জালীয় যে ব্যবস্থা, তাকে আমরা সঙ্গে নিয়েই চলতে হবে। আমাদের যারা কমলমতি পড়ুয়ারা তাকে কিভাবে আরও আত্মস্থ করতে পারে, শিক্ষক মশাইরা কিভাবে সেই নূতন ব্যবস্থাকে আরও গ্রহণ করতে পারেন, এইগুলো মাথায় রেখে আবার বলা হলো যে নিচুর তলায় ক্লাস 5 অবধি মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থাটা রাখতে হবে। কারণ মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা যদি না রাখে তাহলে তার কতগুলা বিপরীত কিছু সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কি, যে প্রথম হচ্ছে শিক্ষক মশাই সঙ্গে বা শিক্ষক শিক্ষিকা যারা পাঠদান করেন তাদের সঙ্গে ছাত্রের যে একটা অন্তরঙ্গ সম্পর্ক, সেই সম্পর্কটা ঠিক ভালোভাবে গড়ে ওঠে না যদি মাতৃভাষায় পঠন পাঠন না হয়। তারপর আমরা তো পাশ্চাত্য অনুকরণ সবটা করি না, সুতরাং ভারতীয় যে বোধ, জীবনবোধ, সেই জীবনবোধে ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আত্মস্থ করতে হলে কমলমতি শিশুদের মাতৃভাষায় পাঠদানটা জরুরি। এখন এই অবস্থায় নতুন শিক্ষানীতি ক্রমান্বয়ে কিছু কিছু পরিবর্তন হয়েছে। এবছর 2024-এও যে তার রূপটা নিয়েছে, সেখানে এই সব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মাঝখানে কোভিড পিরিয়ডে আসার সময় গোটা ভারতবর্ষে একটা ভীষণ সংকটের সময়, শিক্ষা ব্যবস্থা, জাতীয় অর্থনীতি একটা জন্য একটা এমন একটা অভূতপূর্ব পরিস্থিতি, যে এইরকম পরিস্থিতি ভারতবর্ষের মানুষ কখনো কল্পনা করতে পারেনি, যে আমার ব্যবসা বাণিজ্য শিক্ষা একটা জটিলতার মুখে এসে দাঁড়াবে। তখনই শুরু হলো অনলাইন ক্লাস শুরু হয়। এখন অনলাইন শুরু হলো ক্লাস, তার সেই সময় এলো যে তার কন্টেন্ট যেটা বিষয়গুলো, সেখানে আজকে আমার কথাটা ছিল যে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন সশরীরে একটা শ্রেণীকক্ষে উপস্থিত থেকে শিক্ষাদান করেন, পাঠদান করেন, তখন সেই শিক্ষক বা শিক্ষিকা পড়ুয়াদের মুখোমুখি হয়ে তাদের যে মনোবৈজ্ঞানিক যে ব্যাপারটা, যে সাইকোলজিক্যাল যে জায়গাটা তৈরি হয়, তারা দেখতে পারেন, বুঝতে পারেন যে কোন পড়ুয়া তাদেরকে তার বোঝানোটা মানে ফলো করতে পারছে কি না। সেখানে যদি কোনো কেউ অন্যমনস্ক থাকে, সেই শিক্ষক বা শিক্ষিকা গিয়ে তাকে হয়তো একটা ধমক দিয়ে, এই কী হলো তোর, যা পড়াচ্ছিস সেটা বুঝতে পারছিস না নাকি, সেরকম হয়। বা দেখা গেল কোনো রকম কোনো সময় কোনো পড়ুয়া মন খারাপ করে বসে আছে, শিক্ষক বা শিক্ষিকা গিয়ে বুঝতে পারছেন দেখে যে ওটার কিছু একটা কোনো একটা সমস্যা হচ্ছে, গিয়ে বাবা মাথায় হাত বুলিয়ে বলছেন, বাবা কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু মানবিক যে জায়গাটা, যে একটা আন্তরিক যে একটা স্পর্শের যে ব্যাপারটা, হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু সেই আমাদের ডিজিটাল বা অনলাইন ক্লাস বা আমাদের ওই কি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এই সমস্ত কিন্তু সেই জায়গাটা ফুলফিল করতে পারছে না। ফলে তো যেটা হচ্ছে গিয়ে যে একজন মানে শিক্ষক তো জাতির মেরুদণ্ড, তাদের হাতেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তো সেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে গিয়ে এই আর্টিফিশিয়াল কৃত্রিম যে ব্যবস্থাগুলো, সেগুলো সেই জায়গাটা তো কোনোদিনই মানে পরিপূর্ণ করতে পারবে বলে মনে হয় না। আমি চাইছিলাম যে গৌতম দা এবং দিদির কাছে যে সেই যে ব্যাপারটা আপনারা যে ক্লাসরুমে করেছেন, শ্রেণীকক্ষে করেছেন, সেই অভিজ্ঞতার জায়গাটা একটু তুলে ধরলে পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমি বলছি যেমন অনলাইন অফলাইন যেটাই বলো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটা ছাত্রকে স্বশিক্ষিত করা, তাকে সুন্দরভাবে জীবনটা গড়ে তোলা, জীবন গড়ে তোলা। কিন্তু আজকে তা হচ্ছে কিনা যথেষ্ট প্রশ্নের মুখোমুখি এটা আমরা। তো এই প্রসঙ্গে আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন গুরুকুল সিস্টেমে কী ছিল, আবার আমি একটু ফিরে যাচ্ছি মানে কথা বলতে। যেমন সত্যকাম আর জাবালার গল্পটা কীরকম দেখি আমরা। সত্যকাম পড়াশোনা করবে বলে মার কাছে বায়না করছে। তখন তো আর ওই গুরুকুল সিস্টেমে ছিল না যে প্রত্যেকেই পড়াশোনা করতে পারত, তার ব্রাহ্মণ হতে হবে, অনেক কিছু ছিল ক্রাইটেরিয়া। তো তখন সত্যকাম মার কাছে গিয়ে বলছে আমি পড়াশোনা করব।
মা বলছে কি করে, বলে আমি গুরু ঋষির কাছে যাব, মুনির কাছে গেছে। সেখানে গেছে পর জিজ্ঞেস করেছে তোমার বাবার নাম, তো সত্যকাম তো বলতে পারেনি, গোত্র বলতে পারেনি। ও মার কাছে ছুটে এসছে, মার কাছে জিজ্ঞেস করছে, তখন মা বলেছে আমি তো অনেকের সেবা করেছি, কাজেই জানি না আমি তোমার গোত্র কি। ওই যখন গিয়ে বলল গুরুকে, তখন কিন্তু গুরু বলেছে তুমি ব্রাহ্মণ, কারণ তুমি মিথ্যে কথা বলোনি, তোমার মা যে কথাটা বলেছে তুমি এসে আমার কাছে বলছো। ওই জাস্ট ছোট্ট একটা গল্প শুনলাম। এখন গুরু, তখনকার গুরুও সেই রকম। তো তারপর তাকে এই যজ্ঞ করে তাকে উপনয়ন করিয়ে তাকে শিষ্য গ্রহণ করতে হলো। হইতো। আজকের দিনে যখন আমরা শিক্ষক পাই, আমরা নিজেরাও 40 বছরের উপর শিক্ষকতা করেছি, কাজেই জানি এই যে কথাটা যে খুব কমন একটা কথা আছে, ইট ইজ নট হোয়াট ইজ টট বাট হু হ্যাজ টট দ্য ম্যাটার। এখন এই যে হু, সেটা কোনো মেশিন না, সে একজন শিক্ষক, গুরু। তো তার ভূমিকা, বিশেষ ভূমিকা রয়েছে, তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। না, একটা কথা যে ব্যাপারটা যে আমরা যে শিক্ষক যে বলতে যাদেরকে আমরা চিনি, যে একটা সম্প্রদায়, একটা আদর্শ শিক্ষক বলে গড়ে ওঠে আমরা। এবং আমি এটাও দেখেছি যে যে স্কুলে পড়াশোনা করেছেন যে শিক্ষকরা তৈরি করে দিয়েছেন, বড় হয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওরা প্রতিষ্ঠিত, কেউ বৈজ্ঞানিক বা কেউ অমুক আছে প্রযুক্তিবিদ এরকম, কিন্তু বৃদ্ধাশ্রম হচ্ছে একটা ব্যাপার যে ওরা যদি কখনো ফিরে আসেন সেই শিক্ষকের কথা বলেন, কিন্তু সেই শিক্ষকের কাছে আমি পড়েছি কথা বলেন, কিন্তু তার মা বাবা হয়তো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, সেই এই যে ব্যাপারটা, সেই কৃত্রিমতা তো সেই জায়গাটাতে আমাদের দেবে না। আমি একটা মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের বরাক উপত্যকারই এই কয়েক মাস আগে করিমগঞ্জে আমারই বন্ধু বান্ধব কিছু ছিলেন, ওরা 1983-তে করিমগঞ্জ গভর্নমেন্ট সরকারি বিদ্যালয় থেকে ওরা পাশ করেছে 83 বেচ। ওরা সেদিন একটা পুনর্মিলন করেছে অনেক ছাত্রছাত্রী। ওরা একটা এত সুন্দর একটা উদাহরণযোগ্য কাজ করেছে। এমনিতে কি হয় যে পুনর্মিলন উৎসবে সবাই মেলামেশা মিলে খায় দায় ফুর্তি করে গল্প আড্ডা হয়, কিন্তু ওরা যেটা করেছিল যে তারা যে সময় পড়েছিল এবং যে সময় শিক্ষকরা ছিলেন সেটা আজকে থেকে প্রায় 30 বছর আগের কথা, তাদের অনেকেই আজকে জীবিত নেই, কিন্তু অনেকেই আবার বেশ কয়েকজন রয়েছেন। তারা কি করেছে, দল বেঁধে সবাই সেই সব শিক্ষককে, তারা এখন বয়সের ভারে নুব্জ, তাদের বাড়িতে গেছে, গিয়ে শ্রদ্ধা জানিয়েছে, সংবর্ধনা দিয়েছে, ফল মূল নিয়ে গিয়ে সবাইকে প্রণাম করে স্যার একদম আপ্লুত, যে এটা ভাবতে পারে। এবং এই বিষয়টা খুব চর্চার বিষয় হয়ে যায়। এই যে ব্যাপারটা আমরা আমাদের মধ্যে একটা আবেগের জায়গাটা শিক্ষকের প্রতি, সেটা নিয়ে আমি বলছিলাম যে এই বিষয়টা যে আজকে অনলাইন ক্লাস বলুন বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলুন বা যেগুলো আমাদের স্মার্ট ক্লাস বলুন, কতটুকু পরিপূরক হয়ে দাঁড়াবে, আমি সেই জায়গাটা বলতে না। দেখো রাহুল, যে ভারতবর্ষে তার যুগে যুগে তার শিক্ষার রূপান্তর ঘটেছে, পদ্ধতির রূপান্তর ঘটেছে, কিন্তু যে কথাটা সবসময় মাথায় রাখা হয়েছে যে আমরা একটা পরিপূর্ণ মানুষ তৈরি করব। পরিপূর্ণ মানুষ যদি না হয়, তার মধ্যে যদি মানবিক সত্তাটা জাগরিত না হয়, তাহলে সমাজের প্রতি, দেশের প্রতি, তার পরিবারের প্রতি তার কোনো মমত্ববোধ, যাকে বলে আমরা নারীর টান, সেটা থাকবে না। তো এই বিষয়টা মাথায় রেখে সমস্ত কিছু ভাবতে হবে। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা দরকার যে পশ্চিমের চোখে সব জিনিস বিচার করলে হবে না, ভারতীয় বোধের চোখে সব কিছু দেখতে হবে। এবং তাদের পশ্চিমের দেশগুলো যে সমাজ ব্যবস্থার যে ধরনের, ভারতীয় সমাজ ব্যবস্থাটা অন্যরকম। দিদি একটু আগে বলেছেন যে বৃদ্ধাশ্রমের কথা উল্লেখ করেছেন। আজকে একটা ছেলে, সে অত্যন্ত মেধাবী, একটা মেয়ে অত্যন্ত মেধাবী, জীবনে সুপ্রতিষ্ঠিত, আমরা গর্ব করি তাকে নিয়ে। এই আসামের যে কোনো জায়গার ছেলে হোক, যে কোনো জায়গার মেয়ে হোক, আমরা গর্ব করি যে দেখো আমাদের রাজ্যের, আমাদের এই উপত্যকার। কিন্তু যখন দেখি তার পরিবারের প্রতি তার দায়িত্ববোধ প্রায় শূন্যের কোঠায়,
বৃদ্ধ মা বাবার প্রতি তার কোনো আকর্ষণ নেই। রাস্তায় শিক্ষক মশাইকে দেখলে একবার যে আপনি স্যার বা ম্যাডাম ভালো আছেন কিনা এই কথা জিজ্ঞাসা না করে সে পাশ কাটিয়ে চলে যায়। এই শিক্ষা ব্যবস্থা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে তুমি ভাবতে পারবে না, এখন যে আমরা স্মার্ট এডুকেশন বলি তা তো শিখতেই হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের আপগ্রেডেশন চাই, কিন্তু তাই বলে আত্মিক বিকাশটাকে দূরে ঠেলে নয়। হবে না। এই স্বামীজি বারবারই বলেছেন এই কথাটা, বারবারই বলেছেন। তো কাজেই ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো আমরা ইউজ করছি এই স্মার্ট ক্লাসের প্রযুক্তিগত ব্যাপারে যেগুলো আমরা ইউজ করছি তা দরকার, কিন্তু আমাদের আত্মিক বিকাশ যাতে হয় সেই দিকেও আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। একটা ব্যাপার যে মানুষ তো যন্ত্র তৈরি করেছে, হ্যাঁ যন্ত্র তো মানুষ তৈরি করেনি। তো আমরা যে স্মার্ট ক্লাসের কথা বলছি বা না, এই কথাই আমি বলি, যন্ত্র মানুষ তৈরি করেনি, কিন্তু আজকে যন্ত্র বিকল হলে মানুষকেই চাই। হ্যাঁ, মানুষকেই চাই। তবে এই মানুষ যদি তার পারফেকশন থাকে তবে সে যেমন তাকে ওইভাবেও এগিয়ে নিতে পারবে, তার হৃদয় বৃত্তিরও চাষ করতে পারবে। আমার মনে হয় এটা হলে সেই জায়গাটাই আসল জায়গা, যে যন্ত্র তো সেই জায়গাটা ধরতে পারবে। যন্ত্র আমাদের সুবিধাটা করে দিয়েছে কি, অনেক কিছু তৈরি জিনিস আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। এটা পড়ুয়াই হোক বা শিক্ষক মশাইরা হোক। আজকে একেবারে নিচু তলার থেকে আমরা যদি বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যাই, একটু দেখি, তাহলে প্রতিটি পর্যায়ে আমরা কিন্তু ওই বিষয়ভিত্তিক অনেক তৈরি জিনিস পাচ্ছি। কিন্তু কথাটা এখানেই শেষ নয়। কথাটা হচ্ছে আমি যে জিনিসটা উপস্থাপন করব সেই উপস্থাপন আমার সঙ্গে রাহুলের দিদির একটা তারতম্য থাকবে। সেই তারতম্যের জায়গাটা আমরা কিন্তু যে সর্বশেষ যে প্রযুক্তি এআই বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের অনেক সুবিধা হয়েছে, পঠন পাঠনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আজকে আমেরিকার একটা কোম্পানিতে আমার এক ভাইয়ের ছেলেই কাজ করে, আমেরিকার সঙ্গে রোজ সকালবেলা উঠে নেট খুললো, কাজ করছে শিলচর থেকেই করছে। কিন্তু আরেকটা কথা যখন দেখি, ও আবার ওর মা বাবাকেও দেখছে সুন্দরভাবে। আরেকটা ছেলে যে অল থ্রু, আমি বলছি না এখানে, অল থ্রু সে স্ট্যান্ড করে গেছে, ফার্স্টও হয়েছে, এই অঞ্চলেই ছেলে। তারপর আমেরিকা আছে, খুব বিশাল চাকরি করে, হাজব্যান্ড ওয়াইফ দুজন, কিন্তু মা বাবা অসুস্থ হয়েছে, মারা গেছে, তাদের দেখতেও আসেনি, এমনকি পারলৌকিক কাজটুকু করতে আসেনি। তো সেই ক্ষেত্রে দেখাও যে আত্মিক বিকাশটা দরকার। আরেকটা ব্যাপার আমি বলছি, তোমার মানে আমরা প্রযুক্তিকে অস্বীকার কখনই করতে পারবো না, প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। হ্যাঁ, আমাদেরকে সেই ব্যাপারটা তো সবকিছু একটা উন্নতির জায়গা। আমরা বিজ্ঞান উন্নত হচ্ছে, আবিষ্কার আজকে এটা হচ্ছে, কালকে আরো বেশি কিছু হবে। এটা সুবিধা, একটা সুবিধা। আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি অধচার থেকে, যে ও এখন লন্ডনে থাকে, অঙ্কের তুখর খুব নাম ছিল তখনও। তো ওর যারা এখানে ভাতিজি ভাগনা ওরা পড়াশোনা করছে, সে ওই কোভিডের সময় থেকেই শুরুটা করেছিল, ওখান থেকে অনলাইনে সে ভিডিও কলের মাধ্যমে ওদেরকে টিউশন করায়। এটা আমার শুনে মানে আমি ওকে বললাম, মানে ওরা কি করছে, মানে পড়াশোনা, অঙ্কটা আমি দেখিয়ে দিই। মানে কি করে দেখাস? ওখান থেকে ভিডিও কল করে দেখাই। এই যে প্রযুক্তির একটা সুবিধার জায়গা, এটা তো খুব সুবিধার জায়গা। আরেকটাই বলছি, এই আমার এক স্টুডেন্ট, ওর মা এসে কিছুদিন আগে আমার কাছে রেখে গেল মেয়েটিকে, বলে কি একদম আমি পারছি না চালনা করতে, এত প্রযুক্তিতে এত এক্সপার্ট যে ও কি করে আমরাই বুঝি না। তারপরে দেখলাম তো ও বলে যে আমার তো সব ক্লাসের পড়া সব এইখানে মোবাইলে, স্মার্টফোন, আর স্মার্টফোন দেখা যায় মোবাইলে যতটুক না তার বেশি সে অন্য কিছুতে নষ্ট করছে। ওই দিকটা আমাদের
শিক্ষকতা আজকে করছি না, বহু বছর করেছি, কিন্তু আমি এখনো ওইভাবে চিন্তা করি যে কাউকে যদি একটু সাহায্য করতে পারি। করা যায়। যে আমি একটা কথা বলি, আমরা যখন ক্লাস করছিলাম, যে আজকে সাহিত্যের ক্লাস, গৌতম দা হ্যাঁ বা দিদি, আজকে একটা সাহিত্যর রস যে ব্যাপারটা রসাস্বাদন করে যে শিক্ষক যে উপলব্ধিটা নিয়ে তিনি সেই জায়গাটা ছাত্রের সঙ্গে সংযোগ করে তাকে পৌঁছে দেবেন, তার ভিতরে যাও, সেটা হয় না। কতটুকু একটু বলুন না। না, সাহিত্যের একটা জিনিস class দেখো হবে না। রাহুল, মানে এই জায়গাটা যাওয়ার আগে একটা কথা বলে নিতে হয় যে ধরো আমরা যে আসামের কথাই যদি বলি, তো আসামের যদি আমরা শুরুটা করি বড় বড় শহর গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, এই যে শহরগুলো আছে, সেই শহরগুলোর বিদ্যালয় যেগুলো আছে, মহাবিদ্যালয় যেগুলো আছে, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি না, সেখানে পরিকাঠামো ব্যবস্থা সর্বত্র সমান নয়। না, এবং একটু যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে যাই, সেখানে পরিকাঠামো ব্যবস্থা সমান নয়। হ্যাঁ, শহরাঞ্চলে ফলে একরকম, আর আমরা গ্রামাঞ্চলে- কোন ভারতবর্ষকে আমরা ধরব, যে ভারতবর্ষ তার সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন প্রযুক্তি নির্ভর একটা সমাজ, না বৃহত্তর সমাজ যেখানে কিছু আছে কিছু নেই, সেই মেধা আছে কিন্তু মেধাকে উপযুক্তভাবে তুলে ধরার সেই সুযোগ নেই, সেগুলো তো ভাবতে হবে। ভাবতে হবে ইনফ্রাস্ট্রাকচারটা ফার্স্ট, তারপর সব যন্ত্রপাতি মেশিনারি সব। আজকে এই শিলচর শহরের কথাই, শিলচর শহরের শতবর্ষ প্রাচীন অনেক বিদ্যালয় আছে যেখানে দেখা যায় যে এখনো বর্ষা হলে ক্লাস ছুটি দেওয়া হয়, যে জল ঢুকে গেছে ক্লাসে। আমাদের সরকার পরিকাঠামো ব্যবস্থার উন্নয়নে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা আমাদের পর্যবেক্ষণে কি দেখছি, সেটা এখনো কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয়নি। এখন পরিকাঠামো ব্যবস্থায় যেখানে নেই, হ্যাঁ, সেখানে বন্যায় যে ঘরবাড়ি ভেঙে, স্কুল ভেঙে জলে জলে গেল, ডুবে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। সেখানে আচ্ছা, আমরা গৌতম দা দিদি, আমাদের সময় সীমিত, একটা এটার তো আর সীমিতর মধ্যে- অন্ত নেই এই হ্যাঁ, আচ্ছা। আলোচনা। তো আমরা যে কথাটা বলছিলাম, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা শুরু করেছিলাম, যে আজকের দিনে শিক্ষকতার প্রত্যাহ্বান কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে নিয়ে আমরা খুব সংক্ষেপেই আলোচনা করলাম। এবং আমার সঙ্গে ছিলেন আমার সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম দা, গৌতম দত্ত, এদিকে অঞ্জু এন্দ। তো আমাদের একটা কথাই যেটা, যে প্রযুক্তিকে নিয়েই আমাদের চলতে হবে, কিন্তু প্রযুক্তির কাছে আমরা মাথা নত করব না, সমর্পণ করে দেব না। হ্যাঁ, প্রযুক্তি নির্ভরতা থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা মানে শিক্ষক জাতির মেরুদণ্ড, যে শিক্ষক আমরা পেতাম সেই শিক্ষককে আমরা কোনোদিন হারাবো। এই আশা রেখে, এই প্রত্যাশা রেখে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।